viewers. Good morning. Hope each and every one of you are fine, doing well in this late morning. Well, I'm your host, Hanif Siddiqui, and from our virtual studio in Hollywood, Los Angeles, California, let me welcome all of you to our today's episode of our popular program, The Political Show. আজ যখন আপনাদের সামনে এই এপিসোড নিয়ে হাজির হয়েছি, তখন প্রতিটি আমেরিকানের দরজায় কড়া নাড়ছে আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচন 2020। আর মাত্র 37 দিন বাকি। ক্ষণ গণনা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। আপনারা সবাই জানেন এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একটা ভিন্নতর পরিস্থিতি এবং প্রেক্ষাপটে। কি সেই ভিন্নতর পরিস্থিতি এবং প্রেক্ষাপট? বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ 8 মাসেরও বেশি সময় ধরে চলমান প্যান্ডেমিক বা কোভিড-19 জনিত পরিস্থিতি। চলমান এই প্যান্ডেমিক সবচেয়ে বেশি আঘাত হেনেছে, ছোবল হেনেছে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশ এই আমেরিকায়। কোভিড-19 এর কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই আমেরিকায়, প্রায় আজ পর্যন্ত 2 লক্ষ জনেরও উপরে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন সরকার প্রথম থেকেই এই কোভিড-19 মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে, যার ফলে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে এই আমেরিকায় সবচেয়ে বেশি কোভিড-জনিত মৃত্যু সংঘটিত হয়েছে। এ কারণে আমেরিকানরা আতঙ্কিত, ক্ষুব্ধ। আপনারা জানেন এ পর্যন্ত লক্ষ লক্ষ আমেরিকান চাকরি, ব্যবসা, জীবিকা হারিয়ে পথে বসেছে, আয় উপার্জনহীন হয়ে বেকার ভাতার উপর নির্ভর করে জীবনযাপন করছে, যে বেকার ভাতাও সামনের দিনগুলোতে অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা। প্যান্ডেমিক শুরু হবার আগে যে চমৎকার অর্থনীতি বহাল ছিল, এখন তার বেহাল দশা। এখন ক্রমশ ঘনীভূত হচ্ছে অর্থনৈতিক মন্দা। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন এই মন্দা চরম আকার ধারণ করতে পারে এবং আমেরিকায় একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে অর্থনৈতিকভাবে। তার উপরে আমেরিকায় চলছে বর্ণবাদের আস্ফালন, পুলিশি নির্যাতন এবং একে ঘিরে সারা আমেরিকার বিভিন্ন ছোট বড় শহর জুড়ে তুমুল বিক্ষোভ আন্দোলন। একই সঙ্গে স্কুল কলেজ দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় আমেরিকার তরুণ প্রজন্ম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী প্রজন্ম চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে, তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। চাইল্ড কেয়ার না থাকায় ঘরে বাচ্চাদের রেখে বাবা মাদের অনেকেই কাজে যেতে মারাত্মক সংকটের সম্মুখীন হচ্ছেন। দীর্ঘ অনেকগুলো মাস এক নাগাড়ে ঘরবন্দি জীবন যাপন করতে করতে আমেরিকানদের মধ্যে এখন উঠেছে নাবিশ্বাস, হতাশা এবং অনিশ্চয়তা। সবকিছু মিলিয়ে এক চরম অনিশ্চয়তা, অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে এবারের 2020 সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। একই সঙ্গে অনেকগুলো স্টেটের গভর্নর পদে এবং সংসদের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউসে খালি হতে যাওয়া আসনগুলোতেও নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা, পত্রপত্রিকায়, মিডিয়াতে চলছে নানা ধরনের বিশ্লেষণ। এবারের নির্বাচনকে ঘিরে আমেরিকানদের তো বটেই, সারা বিশ্বের মানুষের মনোযোগ
আকর্ষিত হচ্ছে আগের বারের চেয়ে অনেক বেশি। নতুন ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হয়েছে নতুন রেকর্ড। এবারের নির্বাচনে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ডাকযোগে ভোট প্রদান করবেন, যেটাকে বলা হয় মেইল ইন ভোট। প্রায় 15 মিলিয়ন মেইল ইন ভোটের জন্য আবেদন করা হয়েছে, অর্থাৎ ডাকযোগে যাতে ব্যালট পেপার পাঠানো হয় সেজন্য 15 মিলিয়ন আবেদন করা হয়েছে। কাজেই এবার ডাকযোগে ভোট প্রদানের সংখ্যা যে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। কোভিড পরিস্থিতির কারণে ধারণা করা হচ্ছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার টার্ন আউট হবে, অর্থাৎ সবচেয়ে বেশি ভোটার এবারের নির্বাচনে ভোট প্রদান করবেন। তো এসবের বিবেচনায় আজকে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। আমাদের আজকের এই পর্বে, এই অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করবেন যথাসময়ে বাংলাদেশের গর্ব, আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির গর্ব, আরকানসাস অঙ্গরাজ্যের হেন্ডারসন স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর হারুন খান। তিনি আমাদের সঙ্গে সংযুক্ত হবার পূর্বে তার বিশ্লেষণের সুবিধার্থে চলুন আমরা এই পর্যায়ে দেখি সর্বশেষ নির্বাচনী জরিপ অনুযায়ী এ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের হালচাল কি, কোন প্রার্থী কোথায় কিভাবে কত পয়েন্টে এগিয়ে আছেন, চলুন আমরা দেখি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র আমেরিকা যুক্তরাষ্ট্রে। Hey guys, welcome back to today's video. Today is Friday, September 25th, 2020, and today I'm going to be taking a look at a slew of new polls that have just been released in the past 2 days, all of which show pretty good news for Vice President Biden. So we are 39 days away from the November general election. We're getting into the 30s, and sooner or later we'll be a month away, and we'll be expecting an October surprise sometime soon. But if it doesn't happen, well, then things probably won't change too much. On the national polling average, Biden is up 7.1%. But সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটি দেখছিলেন এবং শুনছিলেন, আমেরিকার স্বনামধন্য নির্বাচনী জরিপ সংস্থা, নিরপেক্ষ নির্বাচনী জরিপ সংস্থা 538-এর একজন বিশ্লেষকের বিশ্লেষণ। তিনি দেখালেন যে জাতীয়ভাবে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেন 7.1 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন, এবং তিনি বললেন এটি একটি প্রিটি গুড নিউজ ফর বাইডেন, অর্থাৎ বাইডেনের জন্য যথেষ্ট সুখবর। কারণ ধারণা করা হয় যে কমপক্ষে 4.1 থেকে শুরু করে তদুর্ত পার্সেন্টেজ পয়েন্টে যে প্রার্থী এগিয়ে থাকেন সেই প্রার্থীর বিজয় সুনিশ্চিত। সেই ক্ষেত্রে বাইডেন এখন 7.1 পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। আগামী দিনগুলোতে ধারণা করা হচ্ছে তার এই ব্যবধান আরও বাড়তে পারে। তো এই ছিল সামগ্রিকভাবে জাতীয়ভাবে বর্তমানে কোন প্রার্থী কতটুকু এগিয়ে আছেন তার একটা সংক্ষিপ্ত ধারণা। মাত্র গত শুক্রবার 25শে সেপ্টেম্বর প্রকাশিত আমেরিকার স্বনামধন্য নিরপেক্ষ নির্বাচনী জরিপ সংস্থার অনেকগুলোর নির্বাচনী জরিপের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা যা দেখতে পাই সেটা হলো, because of the fact that Joe Biden has expanded his lead to a point where he's leading in a number of key battleground states, this is the map of where Biden is leading today, 353 based off the polls to Trump's 185. শুধু দর্শক শ্রোতা, যেমনটি ওই বিশিষ্ট নির্বাচনী বিশ্লেষক বললেন যে ধারায় জো বাইডেন এবার ট্রাম্পের গত 2016 সালে জেতা ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলোতে
এবার যে ধারায় তার আধিপত্য বা লিড অব্যাহত রেখেছেন, সেই ধারা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত নির্বাচনের দিন জো বাইডেন প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের চেয়েও অনেক অধিক ৩৫৩টি ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আসবেন। পক্ষান্তরে ট্রাম্পের ভাগ্যে জুটবে ১৮৫টি ইলেকটোরাল কলেজ ভোট। তো এই যখন অবস্থা, আপনাদেরকে আমরা চেষ্টা করেছি সংক্ষেপে বিশ্লেষণ করার জন্য, অতি বিস্তারিত কিছুতে না গিয়ে। তো এই যখন অবস্থা, তখন আমরা একটু পরেই সংযুক্ত হচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ আমন্ত্রিত অতিথি, হেন্ডারসন স্টেট ইউনিভার্সিটি আরকানসাসের পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর হারুন খানের সাথে। তার আগে আমি তার সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই। ডক্টর হারুন বাংলাদেশের চট্টগ্রামের একজন কৃতি সন্তান তথা বাংলাদেশের একজন কৃতি সন্তান। তিনি ৮০-র দশকে উচ্চশিক্ষার জন্য এই দেশে আসেন। তিনি ক্যানসাসের বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট এবং ডক্টরাল ডিগ্রি লাভের পরে আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পরে বর্তমানে প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে আরকানসাস অঙ্গরাজ্যের হেন্ডারসন স্টেট ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে অধ্যাপনা করছেন। তিনি একজন ফুল প্লেজেড প্রফেসর। তার অনেকগুলো বই বেরিয়েছে, বিশেষ করে আমেরিকার রাজনীতি এবং সরকার ব্যবস্থার উপরে গবেষণামূলক বেশ কিছু বই বেরিয়েছে। আরেকটি বই তার বেরিয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনামলে এবং আমেরিকায় তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের শাসনামলে যে নিক্সন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে নিক্সন এবং তার পররাষ্ট্রনীতি প্রভাবিত করেছিল বাংলাদেশের রাজনীতিকে সেই সময়, তার উপরে একটি বই বেরিয়েছে। আমাদের কাছে তার সেই বইটি প্রচ্ছদ আমাদের কাছে এখন নেই। আমরা আপনাদেরকে চেষ্টা করব তার অন্য দুটি বইয়ের প্রচ্ছদ দেখাতে। তার একটি বই হলো দ্য আইডিয়া অফ গুড গভর্নেন্স অ্যান্ড দি পলিটিক্স অফ দি গ্লোবাল সাউথ অ্যান্ড অ্যানালাইসিস অফ ইটস এফেক্টস বাই হারুন এ খান। এটি তার একটি উল্লেখযোগ্য বই, যেটি বহুল সমাদৃত এবং ফ্যাকাল্টিগুলোতে পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যারিকুলামে পড়ানো হয়। তার আরেকটি বই হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড দি চ্যালেঞ্জেস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটা বই তার বহুল সমাদৃত বইগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। তো তিনি আমাদের জন্য এখন অপেক্ষা করছেন জুমে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ডক্টর হারুন খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে সংযুক্ত হওয়ার জন্য। তো আমি যতটুকু সম্ভব সংক্ষেপে চেষ্টা করেছি লেটেস্ট অ্যানালাইসিসটা দেখানোর জন্য। আপনি নিজে একজন এই দেশের রাজনীতি এবং সরকার ব্যবস্থার উপরে অধ্যয়ন এবং অধ্যাপনা দুইটি করেন। এখন সামগ্রিক প্রেক্ষাপটে আপনি একটু ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন আমাদের দর্শকদের জন্য এইবারের নির্বাচনটা কিরকম হতে যাচ্ছে, প্রেডিকশন কি, ট্রেন্ড কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ জনাব হানিফ সিদ্দিকী আমাকে আমন্ত্রণ করবার জন্য। হানিফ সিদ্দিকী যেভাবে বলেছেন, এবারের নির্বাচন একটা অন্য ভিন্ন ধরনের এবং খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। যেহেতু কোভিডের কারণে আমরা দেখেছি পূর্বের নির্বাচন থেকে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। তবে রাজনীতি বিজ্ঞানী হিসাবে আমি আপনাদের সাথে কিছু আলাপ করতে চাই। রাজনীতি বিজ্ঞানীরা যেভাবে থিওরি দিয়েছেন ইলেকশনের প্রভাবে, যে কোনো ইলেকশনে, বিশেষ করে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে
অন্যতম প্রভাবগুলো হচ্ছে পার্টি আইডেন্টিফিকেশন, আইডিওলজি এবং ইস্যুস। আমাদের রাজনীতি বিজ্ঞানীদের মধ্যে মিশিগান মডেল হিসাবে খুবই পরিচিত। ওনারা এই তিনটা বিষয়ে আলাপ করছেন। সেটা হলো পার্টি, ক্যান্ডিডেটস ক্যারেক্টার এবং ইস্যু। আমি আপনাদেরকে এই ব্যাপারে একটু সূচনা দিয়ে তারপর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলাপ করব এবং কিভাবে এদের সাথে সম্পর্ক হয়, এটার সাথে সম্পর্ক হয় বর্তমান রাজনীতিতে, সেটা সম্পর্কে আলাপ করব। পার্টি হিসাবে আপনারা জানেন রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাটস দুইজন সমানভাবে বিভক্ত। হয়তো ডেমোক্র্যাটদের সংখ্যা একটু বেশি হবে, কিন্তু সমানভাবে অনেক ইন্ডিপেন্ডেন্ট রয়েছে যারা হয়তো এখনো পর্যন্ত নির্বাচনের কাকে ভোট দেবেন তারা পুরোপুরি সিদ্ধান্তে পৌঁছতে পারেন নাই। আপনারা যে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, কমার্শিয়াল এগুলো দেখছেন, বিশেষ করে এটা টার্গেট করে ওইসব ভোটারদের জন্য। আর অন্যান্য ফ্যাক্টর বা প্রভাব হচ্ছে যে আমরা পলিটিক্যাল সায়েন্টিস্ট বা রাজনীতি বিজ্ঞানীরা বলি এগুলা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর। যেমন জেন্ডার, মহিলারা বহু অংশে ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করে, সমর্থন দেয়। এবার ইলেকশন হয়তো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর হলো আদার ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টরের মধ্যে হচ্ছে বয়স। যারা অল্প বয়সী তারা সাধারণত ডেমোক্রেটিক পার্টিকে বিশেষ করে ভোট দেন। তারপর আপনারা জানেন বর্ণ বা এথনিসিটি, যারা আফ্রিকান আমেরিকান তারা অধিকাংশই ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেয়। অন্যদিকে যারা শ্বেতাঙ্গ তারা, বিশেষ করে যারা পুরুষ, তারা অধিকাংশ রিপাবলিকান পার্টিকে সমর্থন দেয়। অন্যান্য ফ্যাক্টর হচ্ছে শিক্ষা। যারা উচ্চ সাধারণত ডেমোক্রেটিক পার্টি সমর্থন। তবে এটা বলার সাথে সাথে আমি চাই এটা কোনো অ্যাবসলিউট নাই, এটা স্ট্যাটিস্টিকের হিসাবে অনেকে এভাবে মন্তব্য করেছেন। তারপর আরেকটা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর হচ্ছে ধর্ম, যেমন রিলিজিয়ন। আপনি আফ্রিকান আমেরিকানদের যদি বাদ দেন, অধিকাংশ সময় যারা ব্যাপটিস্ট তারা কিন্তু রিপাবলিকান পার্টিকে সাপোর্ট করে। ক্যাথলিকরা অলমোস্ট ইকুয়ালি ডিভাইডেড বা সমানভাবে বিভক্ত। তারপর আরো ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর, অন্যান্য প্রভাবগুলো হচ্ছে যেমন সামাজিক ও অর্থ অবস্থা। সমাজ বিজ্ঞানীরা বা রাজনীতি বিজ্ঞানীরা আমরা বলি সোশিও ইকোনমিক স্ট্যাটাস। যারা সোশিও ইকোনমিক স্ট্যাটাসে উঁচু মানের, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা রিপাবলিকান পার্টিকে অনেক সমর্থন দেয়। আর যারা একটু নিচু মানের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থায়, তারা ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন দেয়। আর দুইটা কনসেপ্ট আমরা রাজনীতি বিজ্ঞানীরা সেটা বলে রেট্রোস্পেক্টিভ ইভালুয়েশন, যেটা মানে সংক্ষেপে বাংলায় যারা যখন ভোটাররা এর অবস্থা বিবেচনায় 4 বছর আগে তাদের কি রকম অবস্থা ছিল। তো একটা প্রশ্ন ইউজুয়ালি করে যে আর উই বেটার অফ now than 4 years before? আমরা কি বর্তমানে 4 বছরের আগে ভালো আছি? যারা বলে আমরা ভালো আছি 4 বছর থেকে আগে, বর্তমান যিনি ইনকামবেন্ট প্রেসিডেন্ট, আমরা বলি যিনি বর্তমানে ওই পদে আছেন, তাকে ভোট দেবেন।
আর যারা মনে করে যে আমরা খারাপ অবস্থায় আছি তারা চ্যালেঞ্জারকে ভোট দিবেন এবং এই ক্ষেত্রে আমি বলবো ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। তবে আরেকটা কনসেপ্ট আমি আপনাদেরকে বলবো রাজনীতি বিজ্ঞানী হিসাবে, সেটাকে বলে প্রসপেক্টিভ ইভালুয়েশন। যখন ভোটাররা সামনের দিকে দেখে তারা মনে করে যে অন্যতম বিষয় হবে কে আমাদের জন্য ভালো করবে অর্থের দিক থেকে, এবং বর্তমান ইলেকশন আমি বলবো কোভিড নিয়ন্ত্রণে কে ভালো করবে। যারা মনে করেন যে জো বাইডেন ভালো করবেন তারা জো বাইডেনের দিকে ভোট দিবেন, আর যারা মনে ট্রাম্প ভালো করতেছেন বা করবেন তারা ট্রাম্পকে ভোট দিবেন। এবং লাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট আমি ইন্ট্রোডিউস করব আপনাদেরকে, সেটাকে বলবে প্রেসিডেন্সিয়াল ককটেল। ওইটা আব্রাহাম লিঙ্কন ইন্ট্রোডিউস করেছিলেন এই কনসেপ্টটা। বর্তমান যুগে এটা আমি বলবো সোজা বাংলা এটা প্রেসিডেন্টের জনপ্রিয়তা। প্রেসিডেন্ট যদি জনপ্রিয় হন তাহলে ওনার জনপ্রিয়তার কারণে অনেকে তার পার্টির পক্ষে ভোট দেয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা এইটাই বিচার করবেন ট্রাম্পের জনপ্রিয়তা কত আছে। বিশেষ করে আমি মনে করি যে এই থিওরিটিক্যাল অ্যানালিসিসের পরে আমি শুধু বলবো বর্তমান পরিস্থিতিতে দুইটাই বিষয় হয়তো এই ইলেকশনে নির্বাচনটা ডিসাইড করবে। সেটা হচ্ছে কোভিড-19 এবং ট্রাম্পের পারফরমেন্স, আর একটা হলো অর্থনীতি। জনাব হানিফ সাহেব বলেছেন যে আমরা কোভিডের আগে অত্যন্ত ভাবে উন্নত ভাবে ছিলাম, আনএমপ্লয়মেন্ট রেট ছিল মাত্র 4%, অনেক, কিন্তু এখন এটা অনেক বেড়ে গিয়ে লেটেস্ট যে দেখলাম সেটাতে দেখালো 8.5% আর 8.5%। মেতে কিন্তু এই আনএমপ্লয়মেন্ট ছিল অলমোস্ট 15%, যেটা যে কোনো হিসাবে অসম্ভব বেশি। ইভেন বলে 1930s এর ডিপ্রেশনের থেকেও বেশি। এবং মে মাসে অলমোস্ট 18 মিলিয়ন লোক চাকরি হারিয়েছিল। যদিও এটা কিছুটা উন্নত হয়েছে, কিন্তু এটা কি সাফিসিয়েন্ট যেটা ট্রাম্পকে হেল্প করবে সেটা সম্পর্কে বলা অনিশ্চিত, কারণ এখনো অনেক লোক আনএমপ্লয়েড। তারপরে কোভিডের কারণে যেটা আমি বললাম বা হানিফ সিদ্দিক বলেছেন, বর্তমানে কালকে হিসাবে almost 205,000 people lost life। তার মানে আমাদের বাংলাদেশি গণনা হিসাবে 2 লক্ষ উপরে মানুষ মৃত্যু হয়েছে, এবং যারা সংক্রান্ত তাদের সংখ্যা 7 মিলিয়নের উপরে। তার মানে আমাদের বাংলাদেশি হিসাবে 70 লক্ষের উপরে। এটা আমাদের বলা উচিত, কারণ মানুষ, আমরা বাঙালিরা যখন লক্ষ বলি, লক্ষ কিন্তু মিলিয়ন কিন্তু লক্ষ না। তো ওইটা আমাদেরকে একটু আমার মনে হয় ভালোভাবে করলে ভালো হয়। এটা নিয়ে অনেক কনফিউশন আছে, আমি যা হোক এটা বলতে চাই না। এটার অনেক হিস্টোরিক্যাল কনোটেশনও আছে যেটা আমি বলতে চাই না। আপনারা জানেন আমেরিকান ইলেকশন, আমেরিকান নির্বাচন কিন্তু সিদ্ধান্ত হয় ইলেকট্রাল ভোটের উপরে, এবং মিনিমাম লাগে 270 ইলেকট্রাল ভোট নির্বাচনে জয়লাভ করবার জন্য। তবে আমি মনে করি আমেরিকান নির্বাচন অনেকটা অনিশ্চিত। 2016 সনের
নির্বাচন আমাদেরকে শিখিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারি না। ইংরেজিতে বললে ইজ নট ওভার আনটিল ইট ইজ ওভার। সেই জন্য আমাদেরকে সাবধানতার সাথে কোনো ভবিষ্যৎবাণী করতে হবে। কেন আরো দুইটা কারণ আছে, সেটা হলো আমেরিকান জনসাধারণ আর ভোটাররা কিন্তু অনেকে শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয়। এর ফলে একদম শেষ মুহূর্ত অনেক সময় আমরা বলতে পারি না কি হবে ভাগ্যে। আর আরেকটা কারণ হচ্ছে যেটা যার জন্য আমি বলবো এটা অনিশ্চিত, কারণ আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার কি প্রভাব। কোনো একটা সাধারণ ভুল যদি কোনো ক্যান্ডিডেট করে এটার জন্য ভীষণভাবে মাসুল দিতে হয়। তো আমি বলবো যেন আমি আশা করব যেন জো বাইডেন এরকম কোনো ভুল না করে। তবে এই মঙ্গলবারে আমি মনে করি একটা বিরাট ইভেন্ট, সেটা হলো ডিবেট, বিতর্ক জো বাইডেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে। এবং আপনারা জানেন ট্রাম্প কিভাবে বিতর্কে জিততে চেষ্টা করেন। অনেক সময় আমি বলবো যে খুবই ন্যাস্টি অ্যাটাকও করেন। যেমন হিলারি ক্লিন্টনকে উনি বলেছেন এই বিতর্কের মধ্যে, টেলিভিশনের মধ্যে, যে ন্যাস্টি ওমেন। এটা হয়তো ওনাকে অনেকভাবে ক্ষতি করেছে। তবে এগুলোর পরও আমি বলবো যে জো বাইডেনের সম্ভাবনা অনেক বেশি। যদি আপনি প্রত্যেকটা স্টেট বা অঙ্গরাজ্যগুলো দেখেন তাহলে আমি মনে করি জো বাইডেন জেতার সম্ভাবনা অনেক অনেক বেশি। তবে আমি কিছুটা কনজারভেটিভ, তবু আমি বলবো যে বর্তমান ইলেকট্রাল ভোটের উপরে জো বাইডেন ভোটের জয়লাভের সম্ভাবনা খুবই বেশি। এবং অনেকে এটা টেক্সাস এবং ফ্লোরিডা নিয়ে অনেক কথাবার্তা বলতেছেন, কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী জো বাইডেন টেক্সাস এবং ফ্লোরিডা যদি উনি জিততে না পারেন তবু উনি ইলেকশনে জিতার চান্স। তবে আমি বলবো যেসব রাষ্ট্রগুলো আমি একরকম ট্যালি করেছি সেগুলো হচ্ছে যে ট্রেডিশনাল ডেমোক্রেটিক স্টেট অর ব্লু স্টেট, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কনেটিকাট, ডেলাওয়্যার, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড, মেইন, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, সবগুলো নর্থ ইস্টার্ন স্টেটস ইনক্লুডিং আরেকটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন ইস্টার্ন, যেখানে আপনারা আছেন ক্যালিফোর্নিয়া আছে 5.9টি ইলেকট্রাল ভোটস। তারপর হচ্ছে ভার্মন্ট, পেনসিলভেনিয়া, অরেগন, ওয়াশিংটন, ইলিনয়, মিশিগান, মিনেসোটা, হাওয়াই। আমার মতে এগুলো হলো একদম, আমি মনে করি যে এটা বাইডেনের পক্ষে অলমোস্ট কি বলবে শিওর। তো এগুলো মিলিয়ে আমার হিসেবে হচ্ছে 235 ইলেকট্রাল ভোটস। বাইডেনের আরো 35টা জয়লাভের ভোট, ইলেকট্রাল ভোটের দরকার। এবং আমি দিয়েছি তার মধ্যে এগুলো, যদিও অনেকে বলে টস আপ স্টেট, কিন্তু আমি বলবো যে ওনার যথেষ্ট সম্ভাবনা আছে। সেগুলো হলো উইসকনসিন, কলোরাডো, নিউ মেক্সিকো এন্ড ওহাইও। এই চারটা মিলে 42টা ইলেকট্রাল ভোট। 42 আর 235 মিলে 277 ইলেকট্রাল ভোট হচ্ছে বাইডেনের পক্ষে। আমি একটু কনজারভেটিভ এস্টিমেট নিচ্ছি আর কি। তবে ওয়ান সিনারিও আমি বলবো, একটা সম্ভাবনা, যদি বাইডেন ওহাইও লুজ করেন বা জয়লাভ করতে না পারেন, তবু কিন্তু উনি জয়লাভ করার চান্স খুবই বেশি। সেটা হচ্ছে উনি যদি ওহাইও জিততে না পারেন, ভার্জিনিয়া 13 ডেলিগেটস
এবং নেভাডার 6 delegates will be সমান হবে 19 ইলেকট্রাল ভোট, যেটা ওহাইও থেকে একটা ভোট বেশি, তবুও উনি জয়লাভ করতে পারবেন। তো এগুলো যদি আমরা একত্র করি, আমার হিসাবে জো বাইডেন পাবেন 278 ভোট। এবং আরেকটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই, সেটা হলো কোভিড-19 এবং ট্রাম্পের পারফরমেন্স। এবং আপনারা জানেন সমস্ত বিশ্বে আমেরিকা যেটা ছিল সমস্ত বিশ্বের নেতৃত্ব দিত, কিন্তু বর্তমানে আমরা চারিদিকে একটা কি বলবো লাফিং স্টক হয়ে গেছি সমস্ত বিশ্বের মধ্যে। আমাদের অনেক বন্ধু বান্ধব যারা বিদেশে আছেন তাদের সাথে এখন আমরা কথা বলতে পারি না, বিশেষ করে আমাদের অবস্থায়, কারণ উনি যেসব মন্তব্য করেছেন ওগুলোকে অলমোস্ট হাস্যোজ্জ্বল বলে অনেকে অভিহিত করেছেন। প্রথম থেকে তিনি কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারেন নাই। যদি এখন আমরা হয়তো রেট্রোস্পেক্টিভলি বলতে পারি যে হয়তো উনি যদি প্রথম থেকে মাস্কের অর্ডার দিতেন তাহলে এতজন লোক মারা যেত না। তো সেই হিসাবে আমি বলবো ওইটার উপরে যদি ইলেকশন হয় তাহলে ওনার জন্য এটা খুবই খারাপ সংবাদ এবং জো বাইডেনের জন্য খুবই ভালো সংবাদ। তবে আমি আরেকটা জিনিস বলতে চাই যে যেটা হয়তো অনেক আমি চিন্তা করেছি ওই ব্যাপারে, সেটা হচ্ছে একটা বিষয়ে হয়তো কিছুটা জো বাইডেনকে হার্ট করতে পারে। যেমন অন্যান্য আমি তো অনেক ইলেকশন অবজার্ভ করেছি, অন্যান্য ইলেকশনের আগে যেভাবে টেলিভিশনে তোলপাড় হতো, যেভাবে ক্যাম্পেইন হতো, আমি সেরকম দেখছি না। জো বাইডেন ক্যাম্পেইন কিন্তু ওইভাবে নির্বাচনী ক্যাম্পেইন করতেছে না, যার জন্য অনেক লোক কিন্তু জানতে পারতেছে না আর কি। সেটা হয়তো কিছুটা, এটা আমার মতে জো বাইডেনকে কিছুটা হার্ট করতে পারে। তো ধন্যবাদ, আমি এখানে শেষ করছি এবং আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব এবং ধন্যবাদ। ধন্যবাদ এতক্ষণ ধরে আপনার সুন্দর বিশ্লেষণের জন্য। তো আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে, বিভিন্ন মিডিয়ার বিশ্লেষণ থেকে, বিভিন্ন নির্বাচনী জরিপ সংস্থাগুলোর সাম্প্রতিক যেসব তথ্যপত্র আমরা দেখলাম, সেখানে আমরা দেখেছি যে 2016 সালে ট্রাম্পের যে ভোটার ব্লক ছিল, যে সমস্ত ডেমোগ্রাফিক বা ব্লকগুলো ট্রাম্পকে 2016 সালে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করেছে, বেশি ভোট দিয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিল যে বয়স্করা, 60 বছর থেকে তদূর্ধ্ব বয়সী সিনিয়ররা। কিন্তু এবার আমি দেখলাম কয়েকদিন আগে জরিপে যে ট্রাম্পের সমর্থন তাদের মধ্যে প্রায় গতবারের চেয়ে 12% হ্রাস পেয়েছে। অনেকে বলছেন এটা হচ্ছে তার প্রথম থেকে কোভিড নিয়ে ছেলে খেলা করার কারণে, কোভিডের তথ্য গোপন করার কারণে, ডাউন প্লে করার কারণে, সিনিয়ররা যেহেতু বেশি ভালনারেবল এই কোভিড-19 রোগের কারণে, যেহেতু তারা বেশি ভালনারেবল, তো তারা এটা তাদেরকে বেশি হার্ট করেছে, তাদেরকে আঘাত করেছে। এই কারণে মনে করা হচ্ছে যে সিনিয়রদের মধ্যে তার জনপ্রিয়তা 2016 সালের চেয়ে কমে গেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি মনে করি আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণ ঠিক, কারণ আমরা যদি হিসাব করে দেখি আমার সামনে সেই স্ট্যাটিস্টিক্স নাই, বেশিরভাগ লোকই মারা গেছেন যারা এল্ডারলি। তারপর আরেকটা কারণ যেটা আমি আনতে চাই, যে জন্য এল্ডারলি হয়তো ট্রাম্পকে এবার ওইভাবে সমর্থন না করতে পারে, সেটা হলো উনি একবার যদিও এটা প্রস্তাব আনেন নাই, যেহেতু উনি বুঝতে পেরেছেন যে এটার ব্যাকল্যাশ কি হবে, সেটা হলো সোশ্যাল সিকিউরিটি থেকে যে ইয়ে করার বলছেন, প্রাইভেটাইজেশন করবার জন্য উনি একবার মন্তব্য করেছেন। কিন্তু আমরা যতদূর জানি যারা
এলডারলি এবং যারা AARPর মেম্বার, ওনারা কিন্তু vehemently বিরোধিতা করে এই সোশ্যাল সিকিউরিটির কোনো কিছু প্রাইভেটাইজেশন বা কোনো কিছু কাজ। তো সেই কারণে আমি বলবো যে ওনার সাপোর্ট হয়তো অনেক হ্রাস পেয়েছে এইসব কারণে। আরেকটা পরিসংখ্যানে আমরা দেখলাম, আরেকটা নয় কয়েকটা পরিসংখ্যান আমি গতকাল যখন মিলাচ্ছিলাম বিভিন্ন আমেরিকার বিভিন্ন নির্বাচনী জনপ্রিয় নিরপেক্ষ নির্বাচনী সংস্থাগুলোর বিভিন্ন জরিপ যখন মিলাচ্ছিলাম, সেখানে তারা বলছিলেন যে 2016 সালে ট্রাম্পের মেইন ভোটার ব্লক ছিল যারা বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন, বিশেষ করে রুরাল আমেরিকায়, গ্রামীণ আমেরিকায় দলে দলে ভোট দিয়েছেন, তারা হলো শ্বেতাঙ্গ যাদের কলেজ ডিগ্রি নেই, উইদাউট কলেজ ডিগ্রি যারা শ্বেতাঙ্গ তারা। কিন্তু এবার তাদের সংখ্যাও তুলনামূলকভাবে 2016 সালের চেয়ে কমে গেছে। আরেকটা ভোটিং ব্লক যেটা ট্রাম্পকে একতরফা সাপোর্ট করেছিল বেশিরভাগ ক্ষেত্রেই, সেটা হলো যে শ্বেতাঙ্গ পুরুষেরা, নারীদের চেয়ে পুরুষেরা বেশি সাপোর্ট করেছিল। কিন্তু এবার পরিসংখ্যান করলে দেখলাম সেখানেও প্রায় 7% কমে গেছে 2016 সালের তুলনায়। আর শ্বেতাঙ্গ নারীদের মধ্যে হিলারি ক্লিন্টন 2016 সালে জনপ্রিয় ছিলেন না। যারা শ্বেতাঙ্গ নারী, যারা কলেজ ডিগ্রি উইথ কলেজ ডিগ্রি শিক্ষিত নারীদের মধ্যে 2016 সালে হিলারি ক্লিন্টন জনপ্রিয় তেমন ছিলেন না। তার তুলনায় দেখলাম গতকালের পরিসংখ্যানে যে জো বাইডেন তার তুলনায় 12% বেশি জনপ্রিয়, এবং ট্রাম্পের চেয়ে বাইডেনের জনপ্রিয়তা এই শ্বেতাঙ্গ বিশেষ করে মহিলাদের মধ্যে অনেক বেশি ট্রাম্পের চেয়ে। দেখলাম যে উনি প্রায় 22% বেশি জনপ্রিয় ট্রাম্পের চেয়ে শ্বেতাঙ্গ কলেজ ডিগ্রিওয়ালা মহিলাদের মধ্যে, প্লাস তরুণ প্রজন্ম যাদের বয়স 30 থেকে নিচে, এবং আফ্রিকান আমেরিকান ভোটার এবং হিস্পানি ল্যাটিনো ভোটারদের মধ্যে। এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? আপনি কে মন্তব্য করেছেন যে ট্রাম্পের যেসব সাপোর্টার ছিল ওখানে অনেক হ্রাস পেয়েছে। প্রথমে আমি বলবো নারীদের ক্ষেত্রে বিশেষ করে কলিন ব্যারেটকে নমিনেশন দেওয়ার মনে করো যে নারীদের অনেকে এখন হয়তো বাইডেন ভোট দেবে। আমি অনেক নারীদের সাথে আলাপ করেছি এবং যারা অনেকে আবার আমার ছাত্রী, তারা কিন্তু অ্যাবর্শন রাইটস প্রিজার্ভ করতে। এখন বিশেষ করে যারা ইয়াং নারী, তাদের মধ্যে এখন ভয় হচ্ছে যে ট্রাম্প যদি এই নমিনেশনটা কনফার্ম করে তাহলে হয়তো রো ভি ওয়েডটা হয়তো নাল এন্ড ভয়েড করতে পারে। সেটা একটা কারণ যার জন্য নারী ভোটদের সমর্থন বাইডেনের কাছে অনেক বেড়ে গেছে। শ্বেতাঙ্গদের মধ্যে এবং বিশেষ করে রুরাল এরিয়াদের মধ্যে, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে ন্যাফটার কারণে এবং চাইনিজদের ইনফ্লুয়েন্সের কারণে প্রত্যেক কিছু, কারণ তারা দেখছে যে যখনই আপনি বাজারে যান প্রত্যেক কিছু জিনিসপত্র মেড ইন চায়না, ওগুলো ভিতরে ভিতরে কিন্তু অনেক ক্ষোভের সঞ্চার করেছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প 2016 সালের নির্বাচনে ওইটাকে ভীষণভাবে উনি ম্যানিপুলেট করেছেন, যার জন্য অনেকে মনে করে যে ট্রাম্প যদি হয় তাহলে আমাদের অবস্থা অনেক বেড়ে যাবে। সেই জন্য যদিও আমরা মনে ট্রাম্প হয়তো অনেক বোকা, কিন্তু উনি খুবই চালাক। এই মনোভাবগুলা, এই ক্ষোভগুলা 2016 সালে উনি বিশেষভাবে কাজে লাগিয়েছেন। ওইটার মধ্যে একটা গ্রেট আমেরিকা, মেক গ্রেট আমেরিকা স্লোগান দিয়ে উনি গ্লোবালাইজেশনে যে একটা এফেক্ট আমেরিকার মধ্যে পড়েছে ওইটাই ওনাকে বিশেষভাবে সাহায্য করেছে নির্বাচন জন্য। কিন্তু এখন তারা দেখলো যে ট্রাম্প তো 4 বছর
ক্ষমতায় আছে, এখন উনি তো আর কাউকে ব্লেম করেন না। সেই সেই ধারণায় কিংবা ওইটা যখন উপলব্ধি করলেন তারা তারা বললেন যে এখন তো আমাদের অবস্থাটা উন্নয় না, বিশেষ করে ট্রাম্পের ট্যারিফের পর জন্য, চায়নার এগেনস্টে ট্যারিফ দেওয়ার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফার্মার জন্য, যারা রুরাল এরিয়া থাকে, যেসব ট্রেডিশনাল রিপাবলিকান স্টেট, ওগুলোই সবচেয়ে বেশি খারাপ। এখনো পর্যন্ত উনি অনেক ধরনের ইনসেন্টিভ চাইছেন, কিন্তু এইটার তেমন এফেক্ট আমরা এখনো দেখতে পাইনি। আই থিঙ্ক এই জন্য আমি মনে করি যে ওনার ওনার সাপোর্ট অনেক কমে গেছে। তো আপনি যে এই যে সদ্য প্রয়াত বিচারপতি রুথ জিন্সবার্গের কথা বললেন, তিনি একজন লিবারেল জাজ ছিলেন। আমরা জানি আমেরিকার সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত, রুথ বার্গের মৃত্যুর আগে পর্যন্ত যেটা বিন্যাস ছিল যে রক্ষণশীল অর্থাৎ রিপাবলিকান ঘেঁষা বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের 5 জন এবং লিবারেল অর্থাৎ ডেমোক্রেটিক ঘেঁষা বিচারপতি ছিলেন 4 জন। এইভাবেই ব্যালেন্স ছিল। তো রুথ বার্গের মৃত্যুর পরে এখন তড়িঘড়ি করে নির্বাচনের আগে, যেখানে নির্বাচনের মাত্র আর 37 দিন বাকি, সেখানে পরবর্তী প্রেসিডেন্ট ক্ষমতায় এসে ওই বিচারপতি পদে নিয়োগ দিবেন, সেটাই সবাই ধারণা করেছিলেন এবং জনপ্রত্যাশাও সেরকম। কিন্তু সেই প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিপাবলিকান পার্টি কিছু অতি ট্রাম্প সমর্থক কিছু রিপাবলিকান সিনেটরের সহায়তায় তিনি যে তড়িঘড়ি করে বিচারপতি এমি ব্যারেটকে মনোনীত করে তার তড়িঘড়ি করে সুপ্রিম কোর্টে কনফার্ম করতে চাচ্ছেন। অনেকে মনে করছেন যে ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন সাংবাদিক সম্মেলনে যে তিনি গ্যারান্টি দিতে পারবেন না নির্বাচনে হারলে তিনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন কিনা। অনেকেই মনে করছেন, আপনি যেভাবে বললেন ট্রাম্পকে আমরা বোকা মনে করলেও তিনি অত বোকা নেই, তিনি অনেক চালাক। অনেকে মনে করছেন ট্রাম্প এখন থেকে গুটিবাজি করছেন কিভাবে নির্বাচনের ফলাফলকে, যেটা নির্বাচন হচ্ছে আমেরিকার গণতন্ত্রের অন্যতম একটা হলমার্ক বা স্তম্ভ, যুগে যুগে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আমেরিকায় ক্ষমতার পালাবদল হয়ে এসছে, কোনো সমস্যা হয়নি। যে দলের প্রেসিডেন্টই নির্বাচিত হোক, পরাজিত প্রেসিডেন্ট হাসি মুখে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস আমেরিকার। কিন্তু এবারে এসে ট্রাম্প এই ডেমোক্রেটিক নর্মসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বরাবরের চিরাচরিত গণতান্ত্রিক মূল্যবোধকে পাশ কাটিয়ে উনি বলতে চাচ্ছেন যে উনি গ্যারান্টি দিতে পারবেন না এবার তিনি ক্ষমতা হস্তান্তর করবেন কিনা। নির্বাচনে জিতলেও তিনি বারবার বলছেন যে মেইল ইন ব্যালট ওগুলোকে ডিজাস্টার বলেছেন, অর্থাৎ যারা মেইলে ভোট দিবে তাদের ভোটগুলোকে যেন ফেলে দেওয়া হয়। তিনি বলছেন ওই ভোটগুলো হবে ফ্রড। যদিও ফ্যাক্ট চেকাররা এবং মিডিয়া বলছে যে তার এই কথার পিছনে কোনো ভিত্তি নাই, বেসলেস, কোনো প্রমাণ নেই যে ওইগুলো ভোট ফ্রড। মানুষ কোভিডের কারণে মেইল ইন ভোট দিবে, এবার মেইলে ভোটের সংখ্যা বেশি হবে, কাজে ওই ভোটগুলোও ভোট, যারা সরেজমিনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে সেগুলো ভোট, সবগুলো ভোটকেই কাউন্ট করতে হবে আমেরিকান জনগণের রায় হিসেবে নিয়ে কাউন্ট করতে হবে, যেরকম প্রতি বছর করা হয়। তো এই বছর কোভিডের সুযোগ নিয়ে মেইল ইন ভোটকে বিতর্কিত করার জন্য এবং নির্বাচনী ফলাফলকে বিতর্কিত করার জন্য অনেকেই মনে করছেন ট্রাম্প ইচ্ছে করে ঘোলাটে করছেন, ঘোলা পানিতে মাছ শিকার করে বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্বাচনী ফলাফলকে বিতর্কিত করে যাতে তিনি হোয়াইট হাউসে থেকে যেতে পারেন। এই জন্যই তিনি বলছেন যে তিনি গ্যারান্টি দিতে পারবেন না তিনি ক্ষমতা ছাড়বেন কিনা। যে এটা নিয়ে সারা আমেরিকার গণতান্ত্রিক সমাজে তুমুল সমালোচনা চলছে, এমনকি রিপাবলিকান দলের যারা সুস্থ বিবেক এবং সুস্থ চিন্তার মানুষ, যারা গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করেন, তারাও নিজেরাও বিব্রত এবং হতাশ। এবং অনেক রিপাবলিক সিনেটররাও ট্রাম্পের এই কথার বিরোধিতা করেছেন। তারা বলেছেন না, যেই ক্ষমতায় আসুক নির্বাচনে যেই জিতবে তার কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে শান্তিপূর্ণভাবে। অর্থাৎ তারাও নিজেরাও ট্রাম্পের এই কথাকে ডিফাই করেছেন, এই কথার সাথে একমত হননি। তো এখন কথা হচ্ছে যে আপনার দৃষ্টিতে কি মনে হয় ট্রাম্প কেন তড়িঘড়ি করে নির্বাচনের পূর্বে, যেখানে নির্বাচনের মাত্র 37 দিন বাকি, সারা আমেরিকা এখন নির্বাচনী ডামাডোলের মধ্যে ব্যস্ত, কেন তিনি তড়িঘড়ি করে এই বিচারককে কনফার্ম করে রিপাবলিকান দলীয় সামান্য সংখ্যাগরিষ্ঠতার জোরে সিনেটে
কনফার্ম করতে চাচ্ছেন কেন? এটা কি এই কারণে যে যদি তিনি নির্বাচনে হেরে যান এবং তার এই যে পরিকল্পিত যে কথাবার্তা বা এই যে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন সেইটাকে বেসিস করে সুপ্রিম কোর্টের জাস্টিসদের উপরে ভিত্তি করে নির্বাচনী ফলাফলকে অগ্রাহ্য করে তার পক্ষে রায় নিয়ে জোর করে ক্ষমতায় থাকার জন্যই কি তিনি এমন করছেন? কি আপনার দৃষ্টিতে আপনি কিভাবে ব্যাপারটা বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি বলবো প্রথমে ট্রাম্পের স্ট্র্যাটেজি, যে এত আপনি যেটা বললেন তড়িঘড়ি করে যে কেন উনি কনফার্ম করতে চাচ্ছেন। ট্রাম্পের মূল উদ্দেশ্য যে এইটারে উনি তো সবাই জানেন, এখন মিডিয়া অনেক বলছেন যে জাজ ব্যারেট হচ্ছেন একজন খুবই রক্ষণশীল জাজ। উনি ওইটা করে সবার মনে ইয়ে করতে চাচ্ছেন যারা কনসার্ভেটিভ বা রক্ষণশীল তাদের ভোটটা সলিডিফাই করবার জন্য, তাদের ভোটটা মানে সুরক্ষা জন্য। ওইটা একটা কারণ যার জন্য উনি তড়িঘড়ি করে ইয়েটা দিয়েছেন। কিন্তু আমার মতে আমি মনে করি ট্রাম্প এটার জন্য আমি মনে হয় মোটে লাভবান হয় নাই, বরং আরো ক্ষতি হয়েছে। ক্ষতি এই জন্য এখন অনেক ইয়াং যারা অল্প বয়সী ভোটার, যারা হয়তো এত পলিটিক্সে এত বেশি ইন্টারেস্টেড না, তারা আমরা বলি পলিটিক্যালি তারা কিন্তু খুবই ভোট দেবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যারা আগে দেবের না খুব একটা কেয়ার করতে, এখন তারা ভোট দেবার জন্য খুব উদ্গ্রীব হয়ে যায় এবং করে চেষ্টা করবে যে ভোট দেবার। তো সেই হিসাবে আমি মনে করি এটা হয়তো ওনাকে ব্যাকফায়ার করবে। যেটাই বলুক, ওনারা হয়তো অনেক সময় স্বীকার করেন না কাকে ভোট দিবেন, ওরা ট্রাম্পকে ভোট দিবেন, সুতরাং ওই দিক দিয়ে ট্রাম্পের কোনো গেইন হয় না। তারপর দ্বিতীয় প্রশ্ন আপনার যে মেইল ইন ভোটার নিয়ে, আমার মনে হয় ওটার পেছনেও ট্রাম্পের একটা উদ্দেশ্য রয়েছে। বাই দ্য ওয়ে, এটা বলার আগে আমি বলতে চাই ট্রাম্প মতা ছাড়বেন না, এটা হাস্যস্কর ছাড়া আর কিছু। এটা আমি মনে করি যে অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইসব ধরনের মন্তব্য হয়, কিন্তু আমেরিকাতে এই হাস্যস্কর ছাড়া কিছু না। তো আমি খুশি হয়েছি যে সব রিপাবলিকানরা এটা মোটে গুরুত্ব দেয় নাই এবং তারা এটার বিরোধিতা করে। তবে ট্রাম্পের স্ট্র্যাটেজির মূল উদ্দেশ্য আমি মনে করি মেইল ইন ভোট দিয়ে হয়তো একটা গন্ডগোল হতে পারে। কারণ আমি যদিও মেইল ইন ভোটার ইয়ে দেখাই, ওখানে নানা রকম কলাম আছে বলে সবাই বলতেছে, আমি ব্যালটটা দেখি নাই। ওই ব্যালটের মধ্যে কিছু রিকোয়ারমেন্ট যদি করে তাহলে ওই ভোটগুলো করা হবে। ট্রাম্প হয়তো ওইটার দিকে টার্গেট করছে, যেরকম হয়েছিল ফ্লোরিডাতে 2000, যেটাকে আমরা বলতাম ব্যালট, বাটারফ্লাই ব্যালট। এত কনফিউজিং ছিল, অনেক খুবই লিবারাল একজন ডেমোক্রেট তারা ভোট দিয়ে দিল প্যাট বিউকেনানকে, যিনি জর্জ বুশ থেকে আরো বেশি রক্ষণশীল একজন লিবারাল মানুষ। প্যাট বিউকেনানকে ভোট দেওয়ার কোনো মানে হয় না। এটার পেছনে ছিল এই বাটারফ্লাই। তো তুলনামূলকভাবে সেই ধরনের একটা চিন্তা হয়তো ট্রাম্প মনের মধ্যে এসে যে অনেকগুলো ভোট হয়তো ক্যান্সেল হয়ে যাবে, অথবা ভেরিফাই করতে পারবে না, অথবা এটাও একটা সিনারিও যে ইয়ের কারণে মিডিয়া হয়তো প্রজেক্ট করতে পারে যে ট্রাম্প উইনার, যেহেতু মেইল ইন ভোট কাউন্ট করতে অনেক সময় লাগতে পারে, যার জন্য পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয় না। কিন্তু মিডিয়া অনেক সময় বলে ফেলতে পারে যে ট্রাম্প উইনার, এবং যখন মেইল ইন ভোট কাউন্ট করা হবে তখন দেখা যাবে যে সত্যিতে জো বাইডেনই জিতেছেন। কেননা মেজরিটি ডেমোক্র্যাটরা যারা চাচ্ছেন মেইল ইন ভোট
সুতরাং ওভারওয়েলমিং মেজর পিপল ভোটাররা হচ্ছেন মেইল ইন ভোটের জন্য। তো ওইরকম যদি সিদ্ধান্ত হয় তখন ট্রাম্প একটা সুযোগ পেয়ে যেতে পারেন যে আমি মেইল ইন ভোটের জন্য অনেক কারচুপি হয়েছে, শুধু সেই জন্য আমার ইলেকশন আমাকে ডিপ্রাইভ করতেছে ইলেকশন থেকে। আমি সেটা মনে করি, যদিও আমি জানি না ওনার মাইন্ড, কিংবা আমি অনেক বিশ্লেষণ যারা করেন তাদের কথা শুনি না, আমি আমার নিজের দৃষ্টি করি, আমার নিজের তো সেইটাই আমি আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। তো ট্রাম্পের ওই যে কয়েকদিন আগে যে সাংবাদিকদের কাছে হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যখন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে তিনি গ্যারান্টি দিতে পারবেন না যে তিনি ক্ষমতা ছাড়বেন কিনা, তিনি বললেন যে হয়তো তিনি ক্ষমতা ছাড়বেন না, ক্ষমতা কন্টিনিউশন হতে হবে, ক্ষমতা চালিয়ে যাবেন নির্বাচনে হারলেও। তো সেটার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের হাউসের আর্ম ফোর্সেস সার্ভিস কমিটির যে চেয়ারম্যান, উনি বলেছেন যে যদি এরকম কোনো পরিস্থিতি হয়, ট্রাম্প যদি ক্ষমতা ছাড়তে না চান, তাহলে মিলিটারি এটা মেনে নিবে না, মিলিটারি ওনাকে বের করে দেবে। তো আপনি কি সত্যি মনে করেন যে ট্রাম্প ক্ষমতা, যদি আপনি যেটা বললেন যে মেইল ইন ভোটের জন্য যেহেতু এবার অনেকেই, বেশিরভাগ মানুষই ডাকযোগে ভোট দিবেন কোভিডের কারণে, সেই ডাকযোগে ভোটগুলো সব এত বড় আমেরিকার সমস্ত স্টেটগুলো থেকে, এমনকি প্রত্যন্ত আমেরিকার সমস্ত স্টেটগুলো থেকে সংগ্রহ করে, যেটা পোস্টাল ব্যবস্থার উপর একটা প্রচন্ড চাপ পড়বে, সেই চাপ সামলে সব মেইল ইন ব্যালট সংগ্রহ করে সেগুলো গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হয়তো 2-3 দিন, এমনকি 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, যেটা ইলেকশন নাইটে প্রতি বছর যেভাবে ইলেকশন নাইটে একটা পর্যায়ে গিয়ে বিজয়ী ঘোষণা করা হয়, এবছর হয়তো সেরকম ইলেকশন নাইটে বিজয়ী ঘোষণা করা সম্ভব হবে না। আপনি যেভাবে বললেন যে মিডিয়া হয়তো ট্রাম্পকে বিজয়ী বলবে, সমস্ত মেইল ইন ব্যালট গণনা হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই বলে ফেলবে, যেটা মিডিয়া সবসময় উন্মুখ হয়ে থাকে যত তাড়াতাড়ি সম্ভব বিজয়ী ঘোষণা করার জন্য। সেরকম পরিস্থিতি হলে যে মেইল ইন ব্যালটকে বাকি রেখেই ট্রাম্প হয়তো সেরকম একটা চাপ সৃষ্টি করতে পারে তাকে বিজয়ী ঘোষণা করার জন্য। সেরকম পরিস্থিতি হলে যদি হয় এবং ট্রাম্প জোর করে যদি সেরকম পরিস্থিতিতে নিজেকে বিজয়ী ঘোষণা করে ক্ষমতায় থেকে যেতে চান, সেই ক্ষেত্রে মিলিটারি বা যারা হোয়াইট হাউসের যে যারা ট্রানজিশন টিম, যারা এক প্রেসিডেন্ট থেকে আরেক প্রেসিডেন্টকে ক্ষমতা হস্তান্তরে যারা কাজ করে, অথবা জাস্টিস ডিপার্টমেন্ট, তারা কিভাবে বিষয়টি হ্যান্ডেল করবে আপনার দৃষ্টিতে কি মনে হয়? এটা এখন দুইটা প্রশ্ন, তো আমি মনে করি এটা একটা হাস্যাস্কর ব্যাপার, এবং আমি কিছুতে বুঝতে পারছি না যে হাউস আর্ম সার্ভিস কমিটির চেয়ারম্যান কিভাবে ওইটা এরকম একটা প্রস্তাব দিলেন। এটা সম্পূর্ণ একটা হাস্যাস্কর ব্যাপার। আমি এখনো মনে করি আমেরিকা হচ্ছে একটা কনস্টিটিউশনাল স্টেট, রুল অফ ল আছে, এটা ব্যানানা রিপাবলিক না। সুতরাং রুল অফ ল অবশ্যই বহাল থাকবে, এবং ট্রাম্প যদি হারেন তাহলে অবশ্যই তো ওনাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। তারপর ভোট গণনার ব্যাপারে আপনারা জানেন ভোট গণনা হয় কাউন্টি লেভেলে। কাউন্টির যেই রিপোর্ট গুলো আসবে তার ভিত্তিতে কে উইনার হবেন সেটা সেদিনেই সিদ্ধান্ত হবে। এবং আপনি ঠিকই বলেছেন, মেইল ইন ভোট কাউন্ট করতে হয়তো আরো ম্যাক্সিমাম সবার এখন বলছে তারা 2-3 দিন লাগতে পারে। ভোটের ইলেকশনের দিন হয়তো ঘোষণা করা সম্ভব হবে না, হয়তো 2-3 দিন লাগতে পারে, আমার মতে হয়তো 1 সপ্তাহ লাগতে পারে। তবু কিন্তু জনগণের রায় মেনে নিতে হবে, কারণ প্রত্যেক স্টেটের কাউন্টি গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তারা এই রিপোর্টটা দেন, এবং তারা এটা বিবেচনা করে রিলায়েবল করে তারা এই রিপোর্টটা দেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্পের উদ্দেশ্য। ট্রাম্প মনে করছেন যে হয়তো এটা একটা ফ্লোরিডার মতো সিচুয়েশন হতে পারে,
ফ্লোরিডার মতো সিচুয়েশন হয়েছিল বিকজ এটা সম্পূর্ণ ভিন্ন, কেননা ফ্লোরিডাতে হয়েছিল আল গোর এক ভোটের জন্য, কিন্তু উনি একটা ইলেকট্রাল ভোটের জন্য উনি জয়লাভ করতে পারেন। তার সেহেতু ফ্লোরিডার ইলেকশনটা একদম ক্রুশিয়াল হয়েছে, শুধু সেটা একটা স্টেট, এবং ওখানে সুপ্রিম কোর্ট শেষে ইন্টারফেয়ার করলো এটা মানে আমি বলবো এক নায়কত্ব ব্যাপারে না, ওইটা ইন্টারফেয়ার কনস্টিটিউশনাল ক্লজ। এখন যদি মেইল ভোট সমস্ত 50টা মেইল ইন ভোট হয়, উনি ওইটা কিভাবে চ্যালেঞ্জ করবেন? আর যেটা আমার ধারণায় কোনোভাবে আসতে পারতেছে না, এবং সুপ্রিম কোর্টের প্রভাবটা কিভাবে হবে এটাও আমার মাথায় আসছে না, কারণ এটা সমস্ত 50টা স্টেট এবং ওয়াশিংটন ডিসি, অলমোস্ট 51 স্টেট বলতে পারেন, সম্পূর্ণ ভিন্ন। এবং আমি মনে করি যে জনগণের রায় মেনে নিতে হবে। তার মানে আপনি বলছেন যে দেরিতে মেইল ইন ভোট, সবগুলো স্টেটের থেকে আসা মেইল ইন ভোটের ফলাফল চূড়ান্তভাবে গণনা করা পর্যন্ত যদি 1 সপ্তাহ সময় লাগে, তারপরও 1 সপ্তাহ পরে গিয়ে হলেও সবগুলো ভোটের ফলাফলের ভিত্তিতে যে রায় আসবে সেটা যদি ট্রাম্পের পক্ষে যায় অথবা বিপক্ষে যায়, ট্রাম্পকে সেটা মেনে নিতে হবে, সেটাই আপনি বলতে চাচ্ছেন। আমি বুঝতে পেরেছি। আমি এটা বলবো। হ্যাঁ, কিন্তু ট্রাম্প এ পর্যন্ত মানে যেভাবে ক্ষমতার প্রথম থেকে যেভাবে নিজের সাথে নিজে কন্ট্রাডিক্টরি কথা বলছেন, সকালে একরকম বিকেলে একরকম, বিভিন্ন জনকে বিভিন্ন রকমের আপত্তিকর মানহানিকর কথাবার্তা বলছেন এবং বিভিন্নভাবে যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারই পরিপ্রেক্ষিতে তিনি যদি হোয়াইট হাউস নির্বাচনে পরাজিত হওয়ার পরেও হোয়াইট হাউস থেকে তিনি যদি বের না হতে চান, সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে, আমি সেটাই জানতে চেয়েছিলাম। এটা আমার মতে এটা একেবারে অসম্ভব, এটা আমার মতে ধরতে পারছি না। আর আমি এটাও মনে করি যে কোনো রিপাবলিকান এটা সাপোর্ট, তো এখন হয়তো অনেক সেনেটররা সাপোর্ট করতে, কিন্তু দেখবেন যদি ট্রাম্প পরাজিত হয়ে যায়, ট্রাম্পের পিছনে তার মানে এখন সেই জন্য আমার মতে এটা সম্পূর্ণ একটা অবান্তর এবং ইররিলেভেন্ট সিনারিও। তার মানে সেরকম পরিস্থিতিতে যদি প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হওয়ার পরে যদি হোয়াইট হাউস ত্যাগ করতে না চান, সেই রকম পরিস্থিতিতে ট্রাম্পের নিজের দলেরও কোনো সমর্থন থাকবে না, তার পিছনে তিনি সম্পূর্ণ একা হয়ে যাবেন, ফলে তার কোনো পিছনে কোনো শক্তি থাকবে না, তাকে হোয়াইট হাউস ছাড়তে বাধ্য হতে হবে, সেরকম একটা সিচুয়েশন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ওইটাও ট্রাম্পকে যত কথা বলেন না কেন এই ব্যাপারে, উনি ওই সিদ্ধান্ত মেনে নেবেন, আমি মনে করি। কারণ না মেনে ওনার কোনো উপায় থাকবে না। তো এবং যেটা বলছে যে মিলিটারি দিয়ে, অনেকে বলতেছে, আমি অনেক বন্ধু বান্ধবদের দেখেছি এই ধরনের কথাবার্তা বলে, আমি মনে করি এটা টোটালি অস্বাভাবিক এবং আউট অফ কোয়েশ্চন। যেহেতু আমেরিকা একটু সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে গণতন্ত্রই হচ্ছে রাজনীতি এবং সরকার ব্যবস্থার ভিত্তি, আইনের শাসনের দেশ, কাজে বেআইনি কোনো কিছু করে প্রেসিডেন্ট ট্রাম্প পার পেতে পারবেন না, যতই মুখে যত কিছুই বলুন। আমরা এখন সেটা পরিষ্কার হলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদেরকে মূল্যবান বিশ্লেষণ দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আমেরিকার যে সিনেট নির্বাচন, সেই সিনেট নির্বাচনের উপরে আলোচনা করার জন্য আমরা আগামী 1 বা 2 সপ্তাহ পরে আপনাকে আবার ডাকবো, কারণ সিনেটের নির্বাচনটাও গুরুত্বপূর্ণ। এই সিনেটের কন্ট্রোলের উপর, এই সিনেটের নিয়ন্ত্রণ আগামী নির্বাচনের পরে কার হাতে যাবে, সেটার উপর ভিত্তি করে আগামী দিনে আমেরিকায় কিভাবে নতুন নতুন আইন পাশ হবে, ডেমোক্রেটিকরা সংখ্যাগরিষ্ঠতা পাবে না রিপাবলিকানদের আধিপত্য বজায় থাকবে, সেটার উপর বিশ্লেষণ করার জন্য আপনাকে আমরা আবার আমন্ত্রণ জানাবো। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। দর্শক মন্ডলী, একই সঙ্গে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য।
আগামী পর্বে নতুন কোনো হট ইস্যু বা চলমান কোনো রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আবার আপনাদের সামনে বরাবরের মতোই হাজির হব। আপনারাও আমাদের সঙ্গে সেই সব অনুষ্ঠানে সংযুক্ত থাকবেন, মূল্যবান বিশ্লেষণ এবং মতামত জানবেন, তথ্য উপাত্ত জানবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।